অসীম ঘোষ, প্রথমবার বাংলা টেলিভিশনে অসীম ঘোষ রাজ্যপাল হিসেবে আমাদের সাথে কথা বলবেন এবং এই বিভিন্ন মিথ্যাচার যেগুলো, সেই মিথ্যাচারগুলো নিয়ে আমরা যেভাবে রিপোর্টিং করেছি, আজ হয়তো সরাসরি রাজনৈতিক তরজায় না গিয়ে অসীম ঘোষ তার সাথে কিছু কথা বলবো। অসীম ঘোষ, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। তিনি বর্তমানে হরিয়ানার, ভাবতে পারছেন, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, সেই হরিয়ানার বর্তমান রাজ্যপাল, সিটিং গভর্নর, এবং হিজ এক্সেলেন্সি অসীম ঘোষ বাংলার ভূমি সন্তান, গর্বিত বাঙালি, এবং গুরুদায়িত্ব পেয়েছেন, জুলাই মাসেই গুরুদায়িত্ব পেয়েছেন, এবং তারপর গোটা হরিয়ানাকে যেভাবে দেখছেন, সেখানকার পরিযায়ী শ্রমিককে, শিল্পকে, সেখানকার টেকনোলজিকে, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টকে, এই সমস্ত কিছু আমাদের সাথে ভাগ করে নিতে বাংলা টেলিভিশনে প্রথমবার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিতে চলেছেন হিজ এক্সেলেন্সি মাননীয় গভর্নর, মাননীয় রাজ্যপাল হরিয়ানা রাজ্যের শ্রী অসীম ঘোষ। অসীমদা, অনেক অনেক স্বাগত। প্রথমে আপনাকে হিজ এক্সেলেন্সি অসীম ঘোষ বলবো না, পুরনো সেই অসীমদা, অসীম ঘোষ, যে বাংলাকে হাতের তালুর মতন চেনে, বাঙালি হিসাবে গর্বিত, আবেগপ্রবণ এক মানুষ। তুমি অসীমদাই বলো না, তুমি অসীমদাই বলো। অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে অসীমদা, এবং আজ আপনি যেভাবে হরিয়ানার মতন এত ইম্পর্টেন্ট, এত পলিটিক্যালি ভাইব্রেন্ট একটা রাজ্যের সমস্ত ফাইল সই করার একেবারে ফার্স্ট পার্সন ওখানকার, সেটা বাঙালি হিসেবে আমাদের জন্য কিন্তু খুব গর্বের বিষয়। ময়ূক, যখন দায়িত্ব আমাকে রাষ্ট্রপতি দিলেন, বিহ্বলতা এবং আনন্দ কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে গ্রাস করলো সেটা হচ্ছে বিরাট দায়িত্বের কথা। এই দায়িত্ব আমি কি সুষ্ঠুভাবে পালন করতে পারবো? কিন্তু আমার একটা সুবিধে ছিল কি, এই দায়িত্ব পাওয়ার কিছুদিন আগে, করোনার আগে, আমার পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, যে থিঙ্ক ট্যাঙ্কে আমি চেয়ারম্যান ছিলাম, এবং সুদীর্ঘদিন আমি চেয়ারম্যান ছিলাম। যে থিঙ্ক ট্যাঙ্কে বিভিন্ন সিনিয়র আইএএস অফিসার, বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রফেসর, বিভিন্ন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রিটায়ার্ড, বিভিন্ন সিনিয়র আইপিএস অফিসার, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক, বিভিন্ন লয়ার, এদেরকে নিয়ে আমি একটা কমিটি করেছিলাম। আচ্ছা। প্রায় 7-8 বছর আমি সেই কমিটিটির চেয়ারম্যান ছিলাম, যার ফলে এই সমস্ত বিখ্যাত মানুষদের সঙ্গে যে ইন্টারাকশন হয়েছিল, তাদের সঙ্গে যে এক্সচেঞ্জ অফ ভিউজ দিনের পর দিন হয়েছিল, তাতে আমি যথেষ্ট উপকৃত হয়েছিল। যার ফলে হরিয়ানাতে প্রথমে গিয়ে আমার কোনো সিনিয়র আইএএস অফিসার, কোনো ডিজি বা চিফ সেক্রেটারি, এদের সঙ্গে ভাব বিনিময় করতে বা কথাবার্তা বলতে কোনো অসুবিধা হয়নি। আমি নিশ্চয়ই চেষ্টা করব গুড গভর্নর হতে। এতে এই 3টে অধিকার সম্বন্ধেই কিন্তু তা স্যাটিসফাই হওয়া, তো আমি স্যাটিসফাইড যে এই 3টে অধিকার আমি যদি পাই। কিন্তু অসীমদা, আপনার জন্য আমার একটু টেনশন হচ্ছে, হরিয়ানাতে বেশ দুশ্চিন্তা হচ্ছে আপনার জন্য। আমার আমি যে খবরগুলো পাচ্ছি, আমি বাংলায় রাজনীতিবিদদের যে কথাগুলো শুনছি, তাতে আমি শুনছি হরিয়ানা, উত্তরপ্রদেশে বাংলা বললে নাকি বের করে দেওয়া হচ্ছে। এবার আপনাকে যদি হরিয়ানার রাজভবন থেকে বের করে দেয় বাংলা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য, সেটা তো খুব ভয়ঙ্কর বিষয়। এরকম কি কোনো ঘটনার সম্মুখীন আপনার রাজ্যে এই মুহূর্তে, হরিয়ানা কর্মস্থলে, এরকম কোনো ঘটনার সম্মুখীন কি আপনি হয়েছেন? বাঙালিদেরকে ওরা কীরকম ভালোবাসে, বা বাংলা বললে কি আপনাকে কেউ চুপ করিয়ে দিয়েছে? 99% এই কথাটা কিন্তু কোনো ভিত্তি নেই। আমি গিয়েই আমার 3rd দিন সোয়ারিং ইনের পরেই রামকৃষ্ণ মিশনে গেছি, ওদের বিভিন্ন বিখ্যাত মন্দিরে গেছি, গুরুদ্বারায় গেছি। তারপরেই আমার ফার্স্ট কাজ হলো চিফ সেক্রেটারি এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকা, হরিয়ানার, তাদের সঙ্গে বসে এই যে বাঙালিদের অত্যাচারের সম্বন্ধে পশ্চিমবঙ্গে যে আলোচনা হচ্ছে, তার ভেরাসিটি, তার সত্যতা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করি। তারা বললেন, দেখুন, আমাদের পক্ষে বাংলাদেশি যারা রোহিঙ্গাদের আমরা সহজেই চিনতে পারি, কিন্তু বাংলাদেশি যারা, তাদেরও ভাষা বাংলা, পশ্চিমবঙ্গবাসী তাদেরও ভাষা বাংলা,
এখন বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গবাসী তাদেরকে আমরা আমাদের থানার যারা লোয়ার লেভেল অফিসার, একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এরা যখন তাদেরকে ডিল করছেন তখন অনেক সময় ভুলভ্রান্তি যে হয় না তা নয়, কিন্তু তারা যেটা ইনসিস্ট করে যে তোমাদের ডকুমেন্টস কী আছে দেখাও। এখন এত রকমের গ্যাজেটস এবং মেশিনারি বার হয়ে গেছে যে সহজেই বোঝা যায় যে এটা ফেক, এটা জাল নাকি। যেখানে জাল এবং ফেক ডকুমেন্টস তৈরি করা হয়েছে, যদিও সে পশ্চিমবঙ্গে অনেক দিন রয়েছে, তখন তাকে অন্যভাবে ডিল করছে। খালি বাংলা বললে পরেই যে হচ্ছে তা নয়। হরিয়ানার আমাকে চিফ মিনিস্টার বলেছেন, চিফ মিনিস্টার উনি স্টেটমেন্টও করেছেন এই ব্যাপারে। চিফ সেক্রেটারি এবং ডিজি বললেন যে এত লোক কলকাতায় থাকে, বাঙালিরা তাকে ভালোবাসে, তাদের পরিষেবা পায় পশ্চিমবঙ্গবাসী, এবং হরিয়ানার বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর বাঙালি থাকে যারা বড় বড় চাকরি করছে, যারা ঠিক প্রচুর মহিলা ডাক্তার রয়েছেন, প্রচুর বাঙালি ডাক্তার রয়েছেন, তারা কখনো তো এই কমপ্লেন করে না। তারা আমরা বাঙালিরা বা পশ্চিমবঙ্গের মানুষ আমরা ডাবল ইঞ্জিনের স্বাদ পাইনি, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সেখানকার সরকার এক। আমরা প্রতিদিন, আমি কিছুক্ষণ পরেই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সাথেও কথা বলবো, তথাগত দাও আপনার কথা বলছিলেন যে খবরের কাগজে, বাংলার প্রতিটি খবরের কাগজে আমরা প্রতিদিন দেখি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে সেমিকন্ডাক্টর প্লান্ট বানাচ্ছেন, আজ ওড়িশায় এত বড় রাস্তা হচ্ছে, কাল হয়তো হরিয়ানাতে সাইবার সিটিতে আরও 5টা বিদেশি কোম্পানি আসছে। মানে যে উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, এর যে স্বাদটা, এটা আমরা দেখতে পাইনি আমাদের পশ্চিমবঙ্গে এখন অবধি পুরো দমে। কিন্তু হরিয়ানাতে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে। আপনি যেমনটা বললেন, গুরগাঁওতে প্রতি অফিসে যদি একবার করে যাওয়া যায় 10টা করে বাঙালি পাওয়া যাবে, প্রতি অফিসের সিইওর মধ্যে থেকে একজন করে বাঙালি পাওয়া যাবে। মানে আমি বলছি, হরিয়ানাটা কেমন দেখছেন আপনি এই মুহূর্তে? 1966 সালে পাঞ্জাব থেকে হরিয়ানা আলাদা হয়। আমি 76 সালে ইমার্জেন্সির সময় আমার সাবজেক্টে একটা অল ইন্ডিয়া কনফারেন্সে একটা পেপার পড়তে গেছিলাম চণ্ডীগড়ে। তখন হরিয়ানার যে স্বাস্থ্য, হরিয়ানার যে সামাজিক এবং অর্থনৈতিক যে ছবিটা আমি পেয়েছিলাম, তাতে কোনোদিন ভাবিনি যে হরিয়ানার এরকম একটা স্প্লেন্ডিড অ্যাচিভমেন্ট করবে বিভিন্ন ক্ষেত্রে। আজকে তুমি হরিয়ানাতে তুমি যদি যাও, বিভিন্ন জেলাতে, 22টা জেলা তুমি যদি যাও, কি অফুরন্ত মনের বল নিয়ে সাধারণ লোক কাজ করছে। কোনো বিরোধ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো ল অ্যান্ড অর্ডারে বিশেষ কোনো প্রবলেম নেই, এবং রাস্তাঘাট একদম মসৃণ। আমি এই 1.5 মাসে অন্তত 8টা ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি হরিয়ানার। 22টা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিস্ট্রিক্ট ঘুরেছি। এই 8টা ডিস্ট্রিক্টে আমি যেখানেই যাই, আমার ইউনিভার্সিটির কাজ, ভাইস চ্যান্সেলরদের সঙ্গে মিটিংয়ের পরে আমি সাধারণত করি, আমি প্রাইমারি স্কুল ভিজিট করি, আমি লোকাল প্রাইমারি হেলথ সেন্টার ভিজিট করি। তুমি অবাক হয়ে যাবে, এবং আমার চোখ ফেটে জল বার হয় যে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রাইমারি স্কুলের, ওদের যে প্রাইমারি হেলথ সেন্টারের যে মানে ডাক্তার রয়েছেন, বেড রয়েছেন, নার্স রয়েছে, এত বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার, আমার ভাবলে যে অবাক হয় যে আমি যে রাজ্য থেকে এসেছি সেই রাজ্য কি এইরকম ইনফ্রাস্ট্রাকচার করতে পারে না। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে আমরা যারা রাজনীতি, অর্থনীতির যারা ছাত্র, আমরা বরাবর বইতে পড়ে এসেছি যে একটা রাজ্য বা একটা দেশকে উন্নতি করতে গেলে পরে রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি খুব দরকার। আমাদের, আপনি ভাবুন তো, 77 সাল থেকে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। লেফট ফ্রন্টের আমলেও বাংলাতে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। আমাদের 1911 সালে যে পরিবর্তন হলো, সেখানেও পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে সরকার চলছে। একদিকে পলিটিক্যাল স্টেবিলিটি, একদিকে হিউজ পশ্চিমবঙ্গ পার্টিশনের পরেও একটা পোর্ট, একটা সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার্স, একটা কয়লা লোহা শীষ দেওয়া দূরত্বে, আমাদের স্কিল লেবার, আমাদের ইংলিশ নোয়িং পপুলেশন, আমাদের ছাত্ররা সায়েন্স
কমিউনিকেশন, আইটি, ম্যাথামেটিক্স, এত ভালো ভালো ছাত্র, সেই রাজ্যটার আছে কি অবস্থা। আমার চোখ ফেটে জল বার হয় যখন এইরকম একটা ডেভেলপ স্টেটে যায়। কি এগ্রিকালচার ফিল্ডে, কি এডুকেশন হাবে, কি স্পোর্টসে, কি পার ক্যাপিটা ইনকামের, কিংবা ন্যাশনাল সিকিউরিটি তাদের যে কন্ট্রিবিউশন, আর্মড ফোর্সেসে তারা যেভাবে দরদ দিয়ে তারা পার্টিসিপেট করে, এ ভাবলেই আমার সত্যি আনন্দ হয় যে এইরকম একটা রাজ্যে আমি কাজ করার সুযোগ পেয়েছি। অচিন্ত, ঠিক এই জায়গা থেকে আমার বক্তব্য, আমি হরিয়ানাতে এসেছি, হরিয়ানা মানুষদের, অসীমদা, ঠিক এই জায়গা থেকে আমার বক্তব্য, হরিয়ানার মানুষদের সেবা করার আপনি জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নিশ্চয়ই শুনেছেন যখন তিনি কলকাতায় এলেন, দমদমে এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা দমদমে এসে বলেছিলেন, উনি দমদমকে কিভাবে দেখতে চান। একটা সময় দমদম ইন্ডাস্ট্রিয়াল হাব হিসাবে বিখ্যাত ছিল। অসীম ঘোষ বর্তমানে হরিয়ানার রাজ্যপাল, তিনি ভূমিপুত্র হাওড়ার। হাওড়া একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দমদম একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, আসানসোল একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দুর্গাপুর একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, মহেশতলা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। বাঙালিরা ভুলেই গেছে, আমার পরের যে প্রজন্ম, আমার বয়স অনেক কম, আমার পরের যে ভাই বোনেরা যারা পরের প্রজন্ম, তারা এখনো জানেই না যে একটা সময় ম্যানচেস্টার অফ দ্য ইস্ট হয়তো এই কলকাতায়, পশ্চিমবঙ্গ ছিল। বড় বড় আজকে যে ছেলেমেয়েরা হরিয়ানা, দিল্লি, মুম্বাইতে কাজ করতে যাচ্ছে, যে বড় বড় কোম্পানিগুলো, এমএনসি, সেগুলো সব হেডকোয়ার্টার আমাদের কলকাতায় ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে কি বলেছিলেন একবার শুনবো, এবং তারপর আপনার এটা নিয়ে প্রতিক্রিয়া নেব। অসীমদা, একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের আশা ভরসা বদলে দেওয়ার একটা স্বপ্ন সত্যি হবে, দেখুন। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले। ये तभी होगा जब यहां कानून का राज आएगा, जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी, और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। অসীমদা, বাংলা বাঙালি আমরা অনেক বলে যাচ্ছি, বারবার বলছি, কিন্তু বাংলা বাঙালি তাদের পকেটে, আপনি যেটা বলছিলেন, বড় বড় পজিশনে বাংলার মানুষ, বাঙালিরা নেই। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে ভারত যারা দাপাচ্ছে, এশিয়া যারা দাপাচ্ছে, তাদের মধ্যে থেকে বাঙালিরা মেজরিটি নয়। আমাদের রেল বোর্ডে মাথায় এই মুহূর্তে বাঙালিরা বা বাংলার মানুষ নেই। আমাদের হয়তো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বতে এই মুহূর্তে বাঙালিরা নেই। মানে বাঙালি, তাদের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে আসছে, এবং আমাদের ভয় লাগছে যে আমরা পিছিয়ে যাওয়া রাজ্যগুলোর মধ্যে না হয়ে যাই এরপরে। কোনো দেশ বা কোনো রাজ্য ক্ষয়রাতি করে কিন্তু বেশি দিন রাজনৈতিক ফায়দা তুলতে পারে, কিন্তু বেশি বড় হতে পারে না। আমরা যে আমাদের জিএসটি থেকে, বিভিন্ন সোর্স থেকে আমাদের রাজ্যের যে রোজগার, যেটা সেই রোজগারটা যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি না হয়, যদি ন্যাশনাল ক্যাপিটাল আমরা যদি তৈরি না করি, ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর যদি না দিই, তাহলে সেই রাজ্য কিন্তু বড় হতে পারে না। এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে। হরিয়ানার সবই যে খুব ভালো দিক আমি তা বলবো না। হরিয়ানাতে টিভির সংখ্যা বাড়ছে, পরিযায়ী শ্রমিকরা যেখানে গিয়ে থাকছে, কনসেন্ট্রেট করছে, সেখানে অপরিসর ঘরে তারা থাকে। আমাদের ওখানে মোদিজির একটা প্রোগ্রাম, যে এই টিভিকে কিন্তু 2025 সালের ডিসেম্বরের মধ্যে হরিয়ানা থেকে তাকে রিমুভ করতে হবে। এবং আমরা যারা বিশিষ্ট ব্যক্তি হরিয়ানার, আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা সকলে 5 জন করে টিবি পেশেন্টকে আমরা আমাদের অ্যাডপ্ট করব। আমি আসার আগেই আমি 5 জন টিবি পেশেন্টকে আমি অ্যাডপ্ট করেছি। চিফ মিনিস্টার অ্যাডপ্ট করেছেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার অ্যাডপ্ট করছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর লোক 5 জন করে অ্যাডপ্ট করছেন। কতগুলো ডিস্ট্রিক্টে কিন্তু এই টিবি মানে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, নাম্বার 1।
নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে পাঞ্জাব বর্ডারিং স্টেট হওয়াতে পাঞ্জাবে যে ড্রাগের যে প্রবলেমটা, সেটা খুব ধীরে ধীরে হরিয়ানাতে কিন্তু খুব লুকিয়ে চুরিয়ে কিন্তু ঢুকছে। বিশেষ করে যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট, সেখানে হোস্টেলে কিন্তু ঢুকতে চেষ্টা করছে। আমি যেদিন ডিজি এবং চিফ সেক্রেটারিকে যেদিন আমি ডেকেছিলাম, সেই দিন আমি এই বাঙালিদের সমস্যা ছাড়াও এই ড্রাগের যে খুব সিক্রেটলি এবং স্লোলি হরিয়ানাতে যে ঢুকছে, সেই ব্যাপারে তাদের আমি ওয়াকিবহাল করেছিলাম। কারণ আমি হরিয়ানার দায়িত্ব নেওয়ার আগে যে 6-7 দিন টাইম পেয়েছিলাম, হরিয়ানার বিভিন্ন প্রবলেম, হরিয়ানার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু পড়াশোনা করে আমি গেছিলাম। তাতে আমি মনে করি যে এই দুটো প্রবলেম কিন্তু হরিয়ানার বিরাট প্রবলেম। হরিয়ানাতে কিছুদিন আগে খুব আনন্দের কথা যে ওখানে সরকারি চাকরিতে পরীক্ষা হলো। ময়ূক, তুমি বললে বিশ্বাস করবে না, সি এবং ডি ক্যাটেগরি। এখানে মাঝরাত থেকে হরিয়ানার ক্যাবিনেট তারা হাজার হাজার সুন্দর সুন্দর গাড়ি ঠিক করে দিল ছাত্রদের পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য। পরীক্ষা সেন্টারে টিভিতে তাকিয়ে দেখি ছাত্রছাত্রীরা লাইন দিয়ে কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষা হলে ঢুকছে। দূর হরিয়ানাতে কি হয়, ওরা কিছু বোঝে নাকি? দূর অসমে কি হবে, ওরা অনেক পিছিয়ে আছে। ওড়িশায় কি হবে? একটা সময় দেখলাম যে এই সমস্ত রাজ্যগুলোতে ভয়ঙ্কর উন্নয়ন হচ্ছে এবং হয়তো তারা আমাদের থেকেও কানের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা পেছনের দিকে থেকে যাচ্ছি। ভয়ঙ্কর অবস্থা। আমাদের ছেলেমেয়েগুলো সব তো গুড়গাঁওতে চলে যাচ্ছে ছোট ছোট চাকরি নিয়ে। মানে কেন পরিযায়ী শ্রমিক এত যাবে? আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক দিক থেকে যে দেউলিপনা, সেই দেউলিপনাতে কিন্তু আমরা ভারতবর্ষে খুব উচ্চ স্তরে চলে গেছি। ভিশনলেস লিডারশিপ। এই লিডারশিপ যদি পশ্চিমবঙ্গে তারা অনেক কিছু করতে পারত, কিন্তু তারা করলো না। এই একটা জেনারেশন, 2-3টে জেনারেশন প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আজকে হরিয়ানার যে জিএসটি কালেকশন, এই জিএসটি কালেকশন হিউজ। আজকে হরিয়ানা যে ঋণটা করে, সেই ঋণটা হরিয়ানা একটা বিরাট পোর্শন তারা ক্যাপিটাল ফরমেশনে তারা খরচা করে। এই জিনিস তো পশ্চিমবঙ্গে আমরা ভাবতে পারি না। আজকে যে ঋণ করি আমরা পশ্চিমবঙ্গে, সেই ঋণ আমরা তো খরচা হয়ে যায় ক্যাপিটাল ফরমেশনে নয়, আমরা মাইনে দিয়ে, ইন্টারেস্ট দিয়ে, পেনশন দিয়ে আমাদের শেষ। তো আমি মনে করি যে আমার খুব অ্যাবাইডিং ফেথ, আমার বিরাট বিশ্বাস আছে যে বাঙালিরা এই অন্ধকার থেকে তারা আলোর পথ তারা খুঁজে পাবে। কারণ বাঙালিরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পার্টিশানে দিন থেকে তাদের দুঃখের দিন শুরু হয়েছে। আমি মনে করি যে আগামী দিন বাঙালিরা তারা তাদের যে পুরনো বাংলা, যে বাংলা সোনার বাংলা, সেই বাংলা তারা গড়ে তুলবে। মাননীয় রাজ্যপাল অসীম ঘোষ, হরিয়ানার রাজ্যপাল, আমার শেষ প্রশ্ন আপনাকে। আমি আপনাকে দীর্ঘদিন ধরে জানি এবং আমি জানি যে অসীম ঘোষের মতন আবেগপ্রবণ মানুষ খুব কম আছে, অসীম ঘোষের মতন ইমোশনাল মানুষ খুব কম আছে। অসীম ঘোষকে যদি এটা আমি জানি না একজন সিটিং রাজ্যপালকে, মহামহিম রাজ্যপালকে এভাবে বলা যায় কিনা, কিন্তু অসীম ঘোষের মতন ইমোশনাল ফুল কম আছে। শেষ আমার বক্তব্য, আপনি খুব ভালো থাকুন, কিন্তু বাংলার জন্য, আপনার মাতৃভূমির জন্য আপনার কি মেসেজ থাকবে? সব গভর্নরেরই কিছু ডিসক্রিশনারি গ্র্যান্ট থাকে খরচ করার। আমি 65% ওই ডিসক্রিশনারি গ্র্যান্টস আমি হরিয়ানার জন্য খরচা করি। 35% আমার ডিসক্রিশনারি গ্র্যান্ট আমি এখানকার যেসব সেবামূলক সংস্থা আছে, বেলুড় মঠ আছে, ভারত সেবাশ্রম আছে, বিভিন্ন এখানে দুস্থ গরিব ছেলেমেয়েরা রয়েছে, যে কোনো রাজনৈতিক দলের, আমি তাদের চেষ্টা করব সাহায্য করতে আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে। বিভিন্ন লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিগুলো ধুঁকছে আজকে, সেই লাইব্রেরিগুলোতে আমি আমার সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব। অসীমদা, আমার শেষ প্রশ্ন আপনাকে। আমরা যে রাজ্যতে বাস করছি, পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে অনেকগুলো জিনিস আমরা দেখছি এখন। আমি জানি যে রাজ্যপাল হিসেবে আপনার কিছু কিছু জিনিসে কমেন্ট করাটা উচিত নয়, কিন্তু বাঙালি
নির্দিষ্টভাবে বলতে গেলে হিন্দু উদ্বাস্তু বাঙালি যারা যারা হিন্দু বাঙালি সনাতনী যারা, আপনি খুব গর্বিত একজন সনাতনী এবং এটা আপনি কখনো লোকান না, তাদের আপনি কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গে একটা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের চাপ বা জনবিন্যাস বদলে যাওয়ার চাপ থাকছে, হিন্দু বাঙালিদের উদ্দেশ্যে, আপনার মতন ভদ্রলোক বাঙালিদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? দেখো ময়ূক, পার্টিশনের পরে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা যারা পাকিস্তানে না গিয়ে তদানীন্তন পাকিস্তান, যার মধ্যে ইস্টার পাকিস্তান ছিল, তদানীন্তন পাকিস্তানে না গিয়ে যারা এই ভারতবর্ষে থেকে গেলেন, তারা একটা ডিসিশন নিলেন যেটা ইতিহাসে কিন্তু ইউনিক এক্সাম্পল। এর আগে যারা মুসলিমরা ছিলেন রাশিয়াতে, জারিস্ট রাশিয়াতে, তারা পারসিকিউটেড হয়েছে। যারা ফিলিপিন্সে ছিলেন সেখানেও তারা একটা আনইভেন একটা সোসাইটিতে তারা বাস করত। এখানে অন্যান্য ব্রিটিশ পিরিয়ডে যারা ছিলেন মুসলিম, তারা ওখানে সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল, মেন স্ট্রিমের সঙ্গে তারা আসতে পারেনি। কিন্তু 47 সালে পরে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা যারা এই ভারতবর্ষকে ভালোবেসে থেকে গেলেন, তারা আমাদের ভারতবর্ষের সিটিজেন। তারা হিন্দু যে অধিকার পায়, এখানে খ্রিস্টান, এখানে পার্সি, এখানে জৈন, এখানে বুদ্ধিস্টরা যে অধিকার পায়, মুসলিম ভাই বোনেরা ঠিক সেই অধিকার তারা পায়। এই দেশ তাদের। সুতরাং আমি মনে করি না যে মুসলিম যারা বাইরে থেকে আসছে তাদের আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এই দেশ তো ভাগার হতে পারে না, এই দেশটা তো হতে পারে না এমন একটা দেশ যেখানে সকলে আসবে। পৃথিবীর সব দেশ এখন এই ব্যাপারে খুব ওয়াকিবহাল যে আমরা যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদের আমরা চিহ্নিত করে কেন রাখব। আজকে তুমি যাও মালদাতে, যাও তুমি বহরমপুরে, যাও তুমি উত্তর দিনাজপুরে, দেখবে ওখানকার জেনুইন মুসলিম যারা ভারতীয় নাগরিক তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওপার বাংলা থেকে যারা ইলিগাল মুসলিম আসছে তারা রিক্সা ভাড়া কমেতে নিচ্ছে, তারা চাষবাস কম টাকাতে করছে। আর আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা সামান্য লাভের জন্য আমরা এই সমস্ত বাংলাদেশ থেকে যারা আসে, যারা কম টাকায় যারা কাজ করে, তাদেরকে আমরা ঢুকিয়ে দিচ্ছি দেশের মধ্যে। এটা আমাদের নির্বুদ্ধিতা। আমি মনে করি যে যারা বাইরে থেকে আসছেন তাদের আমাদের দেশে থাকার কোনো জাস্টিফিকেশান নেই। পৃথিবীর কোনো দেশই তাদেরকে থাকতে দেয় না। থাকতে গেলে পরে তাদেরকে ভ্যালিড ডকুমেন্টস নিয়ে, নাগরিকত্ব নিয়ে তাদেরকে এই দেশে থাকতে হবে। এবং সরকার, সে পশ্চিমবঙ্গ সরকারি হোক, ভারত সরকারি হোক, আমাদের পাঞ্জাব হরিয়ানা সরকারি হোক, কর্ণাটকের সরকার হোক, যে সরকারই হোক, তারা যদি অ্যাকশন নেয় ইলিগাল ইমিগ্রেন্টদের এগেনস্টে, সম্পূর্ণ জাস্টিফাইড। আমার দেশকে, আমার এত হিউজ পপুলেশন, কত স্টেটে আমাদের এখানে এত ঘনত্ব, জনবিন্যাস, পপুলেশনের ঘনত্বটা এত বেশি যে আমাদের বাইরে থেকে লোক নেওয়া আমাদের কোনো জাস্টিফিকেশন নেই। ঠিক। আমরা খালি যদি ভোট ব্যাংকের জন্য এটা করি, এটা দেশের পক্ষে কিন্তু সাংঘাতিক বিশ্বাসঘাতকতা হবে। ঠিক। অনেক ধন্যবাদ অসীম ঘোষ। দীর্ঘদিন পরে, মানে একদম আড্ডার ছলে মহামহিম রাজ্যপালের সাথে একটা কথা হওয়ার সুযোগ পেলাম রিপাবলিক বাংলা। এবং ময়ূকও সেই দীর্ঘদিনের যে আলাপ, সেই আলাপটা আরেকবার ঝালিয়ে নিতে পারলো অসীমদা। ধন্যবাদ ময়ূক তোমাকে। অনেক ধন্যবাদ অসীমদা। অসীম ঘোষ তিনি যে কথাগুলো বললেন, এটা আমি জানি না কতজন শুনবেন, কতজন শুনছেন, কিন্তু এই মানুষগুলো যে কথাগুলো বলছেন, আমাদের প্রজন্মের হয়তো একটু শান্ত হয়ে বসে শোনা উচিত কথাগুলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।